মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা ১৩। জেফার বাবা আলমগীরের জন্মস্থান চট্টগ্রামে। চাকরি সূত্রে তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আলমগীর সুফিয়া খানের কলিগ, সেই সাথে ওনার বড় মেয়ে জেফা রিদ আয়নের সঙ্গে প্রাইমারি একই স্কুলে পড়ত। জেফার বিয়ে হয়েছে, স্বামী আর একটা সন্তানও আছে। আলমগীর পুরো পরিবারকে সুফিয়া খান বিশেষ করে দাওয়াত করেছেন। কারণ হলো আলমগীরের ছোট মেয়ে শুভার জন্য। আলমগীরের দুটো মেয়ে, ছেলে নয়। জেফা শুভ্রা থেকে ১১ বছরের বড়। জেফার জন্মের পর আলমগীরের স্ত্রী কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসা, অনেক দোয়ার পর সুন্দরী দেখতে শুভার জন্ম হয়েছে। তারপর আর সন্তান হয়নি আলমগীরের। আলমগীরের সপরিবারের দাওয়াত দেয় সুফিয়া খান। কিন্তু আলমগীর আর তার স্ত্রী জানান তারা বিয়ের দিন আসবে, কিন্তু সুফিয়া খানের কথার মান রাখতে শুভাকে দিয়ে বড় মেয়ে জেফাকে পাঠান তিনি খানবাড়িতে। জেফার স্বভাব একটু চঞ্চল, কিন্তু শুভা শান্তশিষ্ট ভদ্রমেয়ে, যে সবসময় যেটা বলে সেটাই মেনে চলে। বড়দের খুব সম্মান করে। শুভার বয়স 18 পেরোতে চলল। সে এ বছর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনায় ভালো স্টুডেন্ট। সুফিয়া খান শুভাকে ছোট থেকেই চিনে, দেখেছেন বেশ কয়েকবার আলমগীরের সঙ্গে সুফিয়া খানের অফিসে আসতে। আলমগীর মধ্যবিত্ত পরিবারের মানুষ। সুফিয়ার ছেলের জন্য বিয়ের প্রস্তাব ছিল স্বপ্নের মতো। রাদিফের জন্য সুফিয়া খান শুভাকে ঠিক করেছেন, এতে কারো আপত্তি নেই। শুভা রাদিফ দুজনকে চেনা জানার জন্য সুফিয়া খান আলমগীরকে বলে ৩-৪ দিন আগেই শুভাকে খানবাড়িতে নিয়ে এসেছেন। মঙ্গলবার দিনটা গিয়ে আজ বুধবার পড়ল। রাত তখন ১টা ২৩। রিদ মায়া কাল বাংলাদেশে ফিরবে, এখন ফ্লাইটে আছে। খবরটা রাদিফ নিজেই জেনেছে আসিফ থেকে। আসিফ ঢাকায়, তার মানে রিদও ঢাকায় নামবে। হয়তো কাল সময় নিয়ে চট্টগ্রাম ফিরবে। রাদিফ ক্লান্তিতে বাসায় ফিরে কলিং বেল চাপল। নিহাল খান ৯টার দিকে বাসায় ফিরে এসেছিল। রাদিফের একটু লেট হয়েছে, কারণ সে একটা কাজে আটকে ছিল। নিহাল খান রাদিফকে বলেছিল জেলা মন্ত্রীর বাসায় দাওয়াত পৌঁছে দিতে, তাই রাদিফের দেরি করে ফেরা। বিয়ের আয়োজনে বাকি ২-৩ দিন রাদিফ বাসায় থাকবে, কোথাও যাবে না। আসসালামু আলাইকুম। রিনরিনে গলার স্বরে সালাম পেয়ে রাদিফ ধ্যান ভেঙে উপরে তাকালো। মিষ্টি একটা মুখ চোখে পড়ল। রাদিফ কপাল কুঁচকে মেয়েটির সালামের উত্তর মনে মনে দিয়ে প্রকাশ্যে বলল, সরি, বাট আপনাকে চিনলাম না, কি আপনি? শুভা মাথায় কাপড়টা টেনে পাশে সরে রাদিফকে ঘরে ঢোকার জায়গা দিয়ে কিছু বলবে তার আগেই পেছন থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর স্বর। তিনি বললেন, তোমার আলমগীর চাচার ছোট মেয়ে শুভা। ও, আলমগীর লোকটাকে রাদিফ চিনে, বেশ কয়েকবার সুফিয়া খানের অফিসে দেখেছিল। জেফাকেও চিনে, ছোটবেলায় হৃদের সঙ্গে একই স্কুলে পড়তো, কিন্তু কখনো শুভাকে দেখেনি। তাই রাদিফ বেশ একটা মনোযোগ দিল না। মায়ের কথায় উত্তরে কিছু না বলে শুভাকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করল। শুভা দরজা লাগালো। সুফিয়া খান রাদিফকে বলল, ফ্রেশ হয়ে নিচে এসো, খাবে? জি আচ্ছা। রাদিফ চলে গেল। সুফিয়া খান শুভাকে বললেন, তুমি গিয়ে ডাইনিংয়ে বসো, আমার তোমার সাথে কথা আছে। জি আচ্ছা। দুজনই একই উত্তর দিল। সুফিয়া খান কি বলবে শুভা জানে না, তবে সে কথা মতো গিয়ে বসল। রাদিফ খাচ্ছে, শুভা বসে, সে আরও আগেই খেয়ে নিয়েছে। সুফিয়া খান মালাকে বলে পাকা আম কেটে দিলেন। শুভা ধীরে সুস্থে সেগুলো খাচ্ছে। রাদিফ শুভা থেকে ২ চেয়ার পরে বসেছে। সুফিয়া খান শুভার মুখোমুখি আর রাদিফের পাশের চেয়ারে বসে বলল, আমি তোমাদের দুজনের বিয়ের ডিসিশন নিয়েছি। এতে পরিবারের কারো কোনো অমত নেই। আশা করছি তোমাদের দুজনেরও অমত হবে না। আমি যতটুকু জানি এই বিয়েতে শুভার অমত নেই। আমি আশা করব তুমিও মায়ের কথা রাখবে রাদিফ।
দুজনের খাওয়া বন্ধ হয়ে গেল। লজ্জায় শোভার নত মস্তিষ্ক আরও নত হয়ে গেল। হাতের চামচ ফলের প্লেটের উপর রেখে হাত গুটিয়ে নিল শোভা। রাদীপ কয়েক সেকেন্ড খাওয়া থামিয়ে ফের খাওয়া শুরু করলো। খাওয়া শুরু করার পূর্বে চোখের পলকে একবার শোভাকে দেখেও নিল। মেয়েটা লজ্জায় হাঁসফাঁস করছে। রাদীপ ছোট উত্তরে সম্মতি দিয়ে বলল, তোমার ডিসিশনে আমার কোনো আপত্তি নেই। সুফিয়া খান ভেবেছিল রাদীপ রাজি হবে না, অস্বীকার করবে, কিন্তু তার কিছুই হলো না। রাদীপ রাজি হতেই সুফিয়া খান উঠে দাঁড়ালেন। অস্বস্তিকর পরিস্থিতিতে দুজনকে একা থাকতে দিয়ে তিনি বললেন, দুজনে কথা বলো, পরিচিত হও, তাড়াহুড়ো নেই, সময় নাও। আমি তোমাদের ওপর আমার ডিসিশন চাপিয়ে দিচ্ছি না, দুজনে কথা বলে আমাকে নিজেদের মতামত জানাও। সুফিয়া খান চলে যেতে অস্বস্তিকর পরিবেশটা আরও অস্বস্তিকর হয়ে উঠল। শোভার নত মস্তিষ্ক আরও নত হয়ে গেল। অতিরিক্ত অস্বস্তিতে শোভা হাঁসফাঁস করতে লাগলো। বিষয়টা রাদীপ না তাকিয়ে বুঝতে পারছে। রাদীপ অল্প কথায় ক্ষীণ স্বরে বলল, আপনি ঘরে যান, গিয়ে ঘুমান। এই কথায় অপেক্ষাতেই ছিল হয়তো শোভা। রাদীপের বলার সঙ্গে সঙ্গেই চট করে উঠে দাঁড়ালো। চেয়ারটা হালকা শব্দ হলো ওঠায়। রাদীপের কথার উত্তর না দিয়ে তৎক্ষণাৎ হাঁটা ধরল শোভা। প্রথমে ধীরে পায়ে, তারপর এক পর্যায়ে দৌড়ে নিজের ঘরে গেল। রাদীপ শোভার চলে যাওয়ার দিকে চোখ তুলে তাকালো। মেয়েটা চঞ্চল নাকি শান্তশিষ্ট বুঝল না। তবে শোভার দৌড়ে পালিয়ে যাওয়া দেখে রাদীপ ধরে নিল মেয়েটা হয়তো চঞ্চল প্রকৃতির। মায়ের পছন্দের ওপর রাদীপের বিশ্বাস আছে। সুফিয়া খানের মতো মানুষ কখনোই রাদীপের জন্য যাকে তাকে বাছাই করবেন না। এই মেয়েটাকে যদি রাদীপের জন্য ঠিক করে থাকেন তাহলে নিশ্চয়ই ওই মেয়ে রাদীপের জন্য উত্তম হবে। মায়ের পছন্দে দেখতে চায় সে যেতে কিনা। তবে মেয়েটির সঙ্গে তারও একান্ত কিছু কথা আছে, সময় পেলে কাল সেরে নেবে। আয়ন বারান্দায় বসে। জুই এতক্ষণ হাতের কাজগুলো সেরে বিছানা গুছিয়ে ঝাড়ু নিল। আয়ন বারান্দায় বসেছে ঘন্টা 3-এর বেশি হয়েছে। জুই হাতের কাজগুলো সেরে বারান্দায় দরজায় দাঁড়িয়ে বলল, এত কি কাজ করছেন? আর কতক্ষণ লাগবে আপনার কাজ শেষ করতে? আয়ন ল্যাপটপে কিছু ইমেল চেক করছে। রোগীদের পাঠানো রিপোর্ট রিডিং করছে। হুট করে ছুটি নেওয়ায় আয়নের ইমার্জেন্সি কিছু রোগী সিনিয়র ডাক্তারের কাছে রিকমেন্ড করতে হচ্ছে। সেই প্রসেসিংয়ে তার একটু লেট হয়ে গেল। আয়ন ল্যাপটপ থেকে ঘাড় ঘুরিয়ে জুয়ের দিকে তাকালো। জুয়ের মধ্যে বিবাহিত মেয়েদের হাবভাব স্পষ্ট। আয়ান চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে বলল, আপনি আমার কাছে আসুন জুই। কেন? তীক্ষ্ণ স্বরে বলল জুই। আয়ন পাল্টা জবাব দিয়ে বলল, নিজের বউকে কাছে ডাকতে আপনার কেন উত্তর দিতে হবে জুই? আমি বিয়ে করেছি আপনাকে, কেন উত্তর দিতে হবে এই জন্য? জুই হেঁটে এসে আয়নের শরীর ঘেঁষে একই সোফায় বসল। জুই বলল, পুরুষ মানুষ বিয়ে করেই বউদের কেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? জেনে বুঝে বিষ পান করবেন আর আবার চাইবেন বিষ যেন ব্যথা না দেয়। এমন অযৌক্তিক চাওয়ার কোনো মূল্য আছে? আপনি তাহলে বিষ? যদি ভাবেন তাহলে তাই। আয়ন দুষ্টু হেসে জুয়ের বাহুর সঙ্গে বাহু ঘেঁষে আয়ন বলল, আমি তো আপনাকে মধু মনে করি জুই। খুব তৃপ্তি পাই আপনাকে পান করে। জুই কপাল কুঁচকালো। কথাটা কি আয়ন খোঁচা মারল নাকি বাজে ইঙ্গিত করে বলল? জুই কপাল কুঁচকে আয়নের দিকে ঘুরে বসল। আপনার নানি বলেছেন আমি যেন আলাদা শুই। শুক্রবার আমাদের বিয়ের পর্যন্ত, সেজন্য আপনার ঘরটা গুছিয়ে দিয়ে গেলাম। আমি আজ রাত থেকে নুহার সঙ্গে ঘুমাবো। আয়ন সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলল, তাহলে আমি কার সঙ্গে ঘুমাবো? কেন একা ঘুমাবেন? বউ থাকতে একা কেন ঘুমাবো? আমার একা ঘুমানোর অভ্যাস নষ্ট হয়ে গেছে জুই। আপনি ছাড়া আমার রাতে ঘুম হবে না। জুই ঠাস করে উঠে দাঁড়াতে কটাক্ষ স্বরে বলল, ঘুম না হলে সারা রাত জেগে থাকবেন, তারপর বড়দের কথা আমি অমান্য করব না। আয়ন খানিকটা রাগ আর বিরক্তিতে জুইয়ের বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল, আপনারা সবাই মিলে আমার সাথে বাড়াবাড়ি করছেন জুই। আমি কিন্তু পরে কাউকে মানব না। বউ ছাড়া রাতে ঘুম আসে না আমার, সেটা আপনিও জানেন। আপনার কোথাও যাওয়া চলবে না।
আপনি এখন আমার সাথে রুমে চলুন। খানবাড়ির বিয়ের আমেজে মেতে ফেরারি লাইটের আলোয় ঝলমল করছে চারিপাশ। খানবাড়ির দারোয়ান থেকে কেয়ারটেকার পর্যন্ত বাদ যায়নি কেউ। সুফিয়া খান সকলকে নতুন পোশাক কিনে দিয়েছে ছেলের বিয়ের জন্য। মায়া আজ ভোররাতেই সিঙ্গাপুর থেকে ফিরছে। মায়া বিয়ের শপিং দেখার মতো ছিল। মনে হচ্ছিল মায়ার জন্য সিঙ্গাপুরের গোটা শপিং মলই তুলে এনেছে বাংলাদেশে। মায়া এত শপিং করেও নারাজ। মায়াকে নিয়ে হোটেল থেকে বের হয়নি কোথাও, আর না মায়াকে নিয়ে শপিংয়ে বেরিয়েছিল। খাওয়া দাওয়া শেষে মায়াকে নিয়ে হোটেলের নিচে লবিতে যায়। সেখানে একজন ডিজাইনার ও 3 জন সেলস গার্ল দ্বারা সাজানো ছিল মায়ার জন্য গোটা আস্ত একটা শপিং শপ। মায়াকে বলা হয়েছিল নিজের পছন্দ মতো সেখান থেকে শপিং করতে। প্রথমে মায়া নারাজ ছিল, কিন্তু রাগান্বিত চোখের দৃষ্টি দেখে মায়া আর দ্বিমত করেনি। বিয়ের সব কেনাকাটা সেখান থেকেই করে। মায়া শুধু নিজের জন্য নয়, খানবাড়ির প্রতিটা সদস্যের জন্য শপিং করে এনেছে সিঙ্গাপুর থেকে। মায়াকে নিয়ে সেই রাতের ফ্লাইটে করেই বাংলাদেশে ফিরেছে ভোরে। মায়া দুজনই ঘরে। ওরা বাংলাদেশে ফিরেছে ভোর 4টায়। বাড়ির সবাই তখন ঘুমে। কাজের মেয়ে মালা বাড়ির দরজা খুলে। মায়া মালাকে নিষেধ করে বাড়ির কারো ঘুম ভাঙাতে। ঘরে ফিরে মায়া কে গোসলে দেখে কপাল কুঁচকায়। এই লোক এত গোসল করে কিভাবে? সকালে গোসল করে, রাতে গোসল করে, সময় পেলে বিকালেও করে। এই লোক তো একেবারেই অসুস্থ হয়ে পড়বে। মায়ারা সিঙ্গাপুর থেকে আসার পথে গোসল করে রেডি হয়েছিল। এই লোকের জন্য মায়াকেও গোসল করে রেডি হতে হয়েছিল, নয়তো এই লোক পছন্দ করে না মায়া গোসল না করে থাকলে। কিন্তু তাই বলে এই লোকের মতো বারবার গোসল মায়ার দ্বারা সম্ভব নয়। দিনে একবার গোসল দিয়েছে মানে এটাই বেশ করেছে। এই লোকের মতো 3 বেলা গোসল করার রোগ মায়ার নেই। রাতে একবার মায়া গোসল করে বেরিয়েছিল, এখন আবার মায়াকে গোসল করার কথা এই লোক বললে মায়া সোজা রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবে। যাও গোসল করে এসো। মায়া সবে নিজের কানের দুল খুলছিল ড্রেসিং টেবিলের সামনে। গোসল করে ফিরে মায়ার পেছনে দাঁড়ালো। খালি গা, ফর্সা বলিষ্ঠ শরীরে বিন্দু বিন্দু পানির কণা জমে, ভেজা চুল কপালে লেপ্টে, সাদা একটা তোয়ালে কোমরে বাঁধা, আরেকটা হাতে নিয়ে মাথার চুল ঘষতে ঘষতে মায়াকে গোসল করার কথা বলল। মায়া যেন কথা শুনতে পায়নি। ফের মায়ার নাম ধরে ডাকলো, গোসলে যাও। মায়া কানের দুল ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমি এতবার গোসল করি না। আমি একবেলা গোসল করলেই মনের শান্তি। আমার আপনার মতো কোনো রোগ নেই যে সারাদিন ওয়াশরুমে পড়ে থাকবো আর গোসল করব। আমি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, বুঝেছেন? হাত থেমে যায় মায়ার কথায়। বেশ বিরক্ত চোখে মায়ের দিকে তাকালো সে। কারো সাথে নিজের বেড শেয়ার করা তো দূরের থাক, নিজের রুম পর্যন্ত কাউকে জায়গা দেয়নি। রাদিফ কত চেষ্টা করেছে হৃদের সাথে ঘুমাতে, কিন্তু জায়গা দেয়নি। সেখানে খানের বউ নাকি অপরিষ্কার হয়ে ঘুমাবে। নাক সিটকে বলল, মেজাজ খারাপ করবে না, যাও গোসল করে এসো। পারবো না। মুখের উপর মায়া ঠাস করে না বলে দিল। কে কেউ সচরাচর মুখের উপর না করে না, সবাই খুব ভয় পায়, কিন্তু একমাত্র খানের বউ যে কিনা খানকে ভয় পায় না, আবার মুখে মুখে না করে বসে। মায়ার না করার সাথে সাথে হাতের তোয়ালেটা উড়িয়ে মায়ার মাথায় ফেলে চেপে ধরে। মায়া ছটফটিয়ে ওঠে আতঙ্কে। 2 হাতে নিজের মাথা তোয়ালে থেকে বের করতে চেয়ে কে বাধা দিয়ে চেঁচিয়ে বলল, এই কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ব্যথা পাচ্ছি আমি। হাতে মায়া গলা পেঁচিয়ে চেপে ধরে বলল, আমার অবাধ্য বউ পছন্দ না। মুখে মুখে তর্ক করলে দাঁত খুলে ডাস্টবিনে ফেলে দেব। বললেই হলো দাঁত খুলে ডাস্টবিনে ফেলে দিবেন? আপনার এসব সস্তা কথায় আমি ভয় পাই না আপনাকে। ছাড়ুন বলছি, ছাড়ুন। মায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চায়। ধক্ক হাতে মায়াকে ড্রেসিং টেবিলের পাশের দেয়ালে চেপে
মায়ার মাথায় ঢেকে রাখা তোয়ালেটা উড়িয়ে ফেলে ড্রেসিং টেবিলের উপর থেকে ছোট একটা ছুরি তুলে মায়ার গলা বরাবর বসে রিত বলল, আমিও চাই না আপনি আমাকে ভয় না পান। যারা আমাকে ভয় পায় তাদের মেরে মজা পায় না। আপনার মতো সাহসী মানুষদের মেরেই তো মজা পাওয়া যাবে, বুঝেছেন? লড়াইটা তখন সমানে সমানে হয়। রিত গলায় ছুরি ধরতেই মায়া হকচকিয়ে ওঠে। এতক্ষণ তেরামি করলেও এখন ভয়ে সোজা হয়ে যায়। মায়া মনে করেছিল ও একটু তেরামি করলেও রিত কিছু বলবে না, অন্য সময়ের মতো এবারও ছাড় দেবে। কিন্তু রিত যে এমন তিলমিলিয়ে উঠবে মায়া বোঝেনি। মায়া ভয়ার্ত চোখে ঢোক গিলে তাড়াহুড়ো করে বলল, জাস্ট কিডিং। আমি তো মজা করছিলাম আপনার সাথে। আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, মজাও বুঝেন না। আপনার জাস্ট কিডিংয়ের চক্করে এক্ষুনি মারা পড়তেন ম্যাডাম। এমন মজা কেন করতে চান? এমন মজা কেন করেন যাতে জান হারাতে হয়?